আমি ভাবছিলাম যে আজকে বোধহয় ক্লাস 8:30 থেকে, যার কারণে ওই ওরা হয়েছে কি, ওরা যে মেসেজ পাঠায় ক্লাসের শিডিউল দেখাইয়া ওই মেল পাঠাইছে 8:30টায়। আমি আরো কনফিউজ যে আমার তো ওই রুটিনটা তার সামনে নাই, আমি ভাবছি যে 8:30টায় হবে, এই জন্যই আসলে দেরি হয়ে গেছে। নাহলে আমি তো 6:45 প্লাস, এটা একটা মানে এত ভুল তো আমার হয় না নর্মাল। ওরা আজকে একটা মেল দিয়ে একটা বেদাল করছে, মেল দিছে 3টে একসাথে। এখন আমি যে মেইলটা একদম পেছনের দিকে আছে ওইটা তো আর খেয়াল করি। এনিওয়ে, আমরা ওই আজকে গভর্নমেন্টের ব্যাংকে মনিটারি পলিসিটা নিয়ে কথা বলবো মূলত। ওটার মধ্যে আমরা আবার ইনফ্লেশনের বিষয়টা আসবো, আমার 2টা ক্লাস লাগবে এখানে, তারপরে ফরেন এক্সচেঞ্জে যাবো। সুতরাং আমরা আসলে শুরু করতে চাচ্ছি আজকে যে স্লাইডটা আমি হ্যান্ড আউটটা এখানে দেখাচ্ছি। এই হ্যান্ড আউটটা আসলে ডেফিনিশন অ্যান্ড ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক, এটা আমাদের হ্যান্ড আউটের মধ্যে আছে। আমাদের সম্ভবত হ্যান্ড আউট নাম্বার এটা হ্যান্ড আউট নাম্বার 12। সুতরাং হ্যান্ড আউট নাম্বার 12, 14 এবং আরেকটা হলো 16, এই 3টা নিয়ে আমরা কথা বলবো আজকে। এখন সেটা হলো হ্যান্ড আউট নাম্বার 12। হ্যান্ড আউট নাম্বার 12তে আসলে সেন্ট্রাল ব্যাংকের কথা বলা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে যে কমার্শিয়াল ব্যাংক কিভাবে ক্রেডিট ক্রিয়েশন করে, অথবা সেন্ট্রাল ব্যাংক কিভাবে মানি মার্কেটটাকে রেগুলেট করে। এখন সেন্ট্রাল ব্যাংকের আসলে সংজ্ঞা নিয়ে আমাদের অত চিন্তা করার কিছু নাই, কারণ এক একজন এক এক রকম দেশে তার দৃষ্টিভঙ্গিতে সেন্ট্রাল ব্যাংকের সংজ্ঞা দিয়েছে। এখানে বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংকের সংজ্ঞাটা আর অন্য সেন্ট্রাল ব্যাংকের সংজ্ঞাটার মধ্যে পার্থক্য থাকবেই। মূলত বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বলতে আমরা যেটা বুঝি, দ্য ব্যাংক দ্যাট ওয়ার্কস on behalf of the government to regulate the monetary policy. ঠিক আছে, এটা হলো একেবারে সাদা মাঠা প্রথম সেন্টেন্সে। কেউ যদি আপনারা পরীক্ষা লিখতে চান তাহলে প্রথম দেখবেন, the bank that works for the government to regulate the monetary policy. সোজা হিসাব এটাই হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ মিনস দিয়ে শুরু করতে হবে। সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ মিনস দ্য ব্যাংক দ্যাট ওয়ার্কস টু রেগুলেট দ্য মনিটারি পলিসি অফ দ্য কান্ট্রি। এরপরে আপনারা আপনাদের মতো করে এই সংজ্ঞাগুলি যদি এমনি নর্মালি আসে যে সেন্ট্রাল ব্যাংক বলতে কি বোঝান, তাহলে এই সংজ্ঞাগুলি আপনারা দিতে পারেন। এক একজন এক এক সংজ্ঞা দিচ্ছে, আমরা এত সংজ্ঞার বিশ্লেষণ আমাদের খুব একটা দরকার নাই। এটা ইনফ্যাক্ট ঘুরে ফিরে কিন্তু প্রত্যেক দেশে সেন্ট্রাল ব্যাংক এক এক ধরনের নাম, কিন্তু তারা কাজ করে গভর্নমেন্টের জন্য, প্রত্যেক দেশের গভর্নমেন্টের জন্য, এবং তারা গভর্নমেন্টের জন্য কাজ করে। এবং মূল বেসিক ফান্ডামেন্টাল পলিসি ইস্যুটা থাকে মনিটারি পলিসি। এখন মনিটারি পলিসিটা কি, এটা আমাদের একটু মাথায় নিতে হবে। মনিটারি পলিসিটা হচ্ছে মূলত যে সরকার আসলে কত পরিমাণ টাকা প্রিন্ট করবে, কয়েন থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত বাংলাদেশে কত টাকা প্রিন্ট করবে, এটা হলো একটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারেস্ট রেট মার্কেটে কত থাকে।
এবং এই ইন্টারেস্ট রেটের উঠানামাটা এটা কি ব্যাংক রেগুলেট করবে নাকি ব্যাংক এটা ওয়াশ করবে? কারণ ফ্রি মার্কেট ইকোনমিতে আসলে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। রেগুলেট করা এক জিনিস, আর ওয়াচডগ হলো আরেক জিনিস, আর ইন্টারফেয়ারেন্স কিন্তু এটা হলো সরাসরি হস্তক্ষেপ করা। এখন আমরা এই হস্তক্ষেপের বিষয়টা কিন্তু আসলে আপেক্ষিক। এটা কখনো হয়, কখনো হয় না, কখনো করতে হয়। এটা নির্ভর করে সরকারের আসলে দেশের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক কন্ডিশনের উপর। তাহলে অন্যগুলি নিয়ে আমাদের চিন্তা নাই। সরকার যখন ইন্টারফেয়ার করে তখন মূলত দুইটা কন্ডিশন সামনে যখন অবস্থান করে, একটা হলো ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন যদি কখনো উঠানামা এরকম আপ ডাউন হচ্ছে যেখানে গভর্নমেন্টকে হস্তক্ষেপ করার দরকার হচ্ছে, অথবা মাইক্রো ইকোনমিক কন্ডিশন এরকম হচ্ছে যে সরকারকে ইন্টারফেয়ার করতেই হচ্ছে। যেমন রিসেন্টলি যেটা হয়েছে, গভর্নমেন্ট সুদের হার ব্যাংকের কমায় দিচ্ছে, তাই না? নাকি জানেন তো আপনারা? জি স্যার, কমাইছে। জি স্যার, কমাইছে স্যার। এইটা কিন্তু এক ধরনের হস্তক্ষেপ গভর্নমেন্ট। এখন এটা কেন করেছে? এটা স্বাভাবিক ভাবে সরকার ভালোর জন্য করেছে, দেশের মঙ্গলের জন্য করেছে। সরকার যদি মনে করে যে দেশের মানুষের, দেশের শিল্প কলকারখানা, দেশের ব্যবসা বাণিজ্য, দেশের বিনিয়োগ এগুলির জন্য একটা সহনীয় মাত্রায় করতে হবে, তখন এখন এগুলি নিয়ে ডিবেট থাকে। ডিবেট থাকে কিরকম? কেউ বলে যে এটা ব্যবসায়ী সম্প্রদায় তাদের সুবিধার জন্য এটা করেছে, আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি মনে করে যে তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যারা স্মল সেভার্স তারাও অনেক সময় বলে যে আমরা তো ক্ষুদ্র সঞ্চয় থেকে আমাদের মাসিক ইনকামটা আসে, এবং আমি যখন রিটায়ারমেন্টে চলে গেছি বা আমার যেহেতু আর কোনো আয় নাই, ব্যবসা বাণিজ্য নাই, বিদেশ থেকে কয়টা টাকা নিয়ে আসছি, তাহলে আমি ব্যাংকে রাখা প্রতি মাসে মাসে আমি লাভটা উঠাই আমার সংসার চালাই। সুতরাং যদি সুদের হার কমে যায়, ল্যান্ডিং রেটটা কমে গেলে সেভিংস রেটটাও কমে যাবে। কারণ স্পিড বলে, স্পিড হচ্ছে যে ব্যাংকিং ল্যান্ডিং রেট আর হচ্ছে বরোয়িং রেট, অর্থাৎ সেভিংস রেট এবং ল্যান্ডিং রেটের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই তো ব্যাংকের লাভ, তাই না? আমি 10 টাকা যদি লোন দেই, ইন্টারেস্টে 10 টাকা ইন্টারেস্টে যদি লোন দেই, মানে 10% সুদের কথা, আর যদি আমি 8%-এ আমি সেভিংস ইন্টারেস্ট দিই, তাহলে মাঝখানে 2% হচ্ছে ব্যাংকের লাভ। এই ব্যাংকের যত অপারেশনাল কস্ট, তারপরে তাদের যে এস্টাবলিশমেন্ট কস্ট, তাদের যে হিউম্যান রিসোর্সের জন্য খরচ, যত বেতন ভাতা, এগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারফেয়ারেন্সটা গুড অর ব্যাড, এটা অলওয়েজ আসলে একটা আর্গুমেন্টের মধ্যে থাকে। তারপরেও গভর্নমেন্ট বেশিরভাগ অংশে ভালো কথা চিন্তা করে থাকে। স্যার, আমাদের দেশে এই সময় যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হলো স্যার, এটা কি স্যার আমাদের দেশের জন্য ভালো না মন্দ, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় স্যার? আর একটাই হলো স্যার যে সঞ্চয়পত্রের রেট কিন্তু স্যার এখনো বেশি আছে। যারা স্যার বললো যে পেনশন টিউশনের টাকা ব্যাংকে রেখে মাসে মাসে ইন্টারেস্ট পায়, একটা গ্রুপ আছে, তারা তো স্যার সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে স্যার এখনো প্রায় 11% ওইখানে প্রফিট দেয়া আছে স্যার। এ ব্যাপারে স্যার যদি আপনার আসলে হ্যাঁ, পরীক্ষায় 11 না, সঞ্চয়পত্র এখন 8.5, এখন 8.5, 11 না, সঞ্চয়পত্র কমে গেছে, রাইট? কমে গেছে, এখন 8.5, আগের মতো নেই। কারণ সঞ্চয়পত্রের ব্যাপারটা হচ্ছে অনেক রিটায়ার্ড পার্সন, বেসরকারি চাকরিজীবী জীবনের শেষ সম্বলটা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তারা করে। এটার সাথে সরকারের অনেক পলিসি জড়িত। 8.5 হয়ে থাকে, তবুও তো 6 আর 8.5 ফারাকটা বেশি, একটু প্রায় 2.5% বেশি। আসলে কথা হয় কি, অনেকে আছে চাকরিজীবী যারা জীবনের সঞ্চয়টা এটা এখানে রেখে সংসার চলে, অনেকের সংসার চলে, তাই না? এরকম আছে। আচ্ছা, ঠিক আছে। এই তো এখন এই যে নিজেরাই আপনারা দেখছেন, এক একজনে এক এক রকম opinion দিচ্ছেন। এখানে আসলে যে প্রশ্নটা করেছে, ধন্যবাদ জানাচ্ছি, যে আসলে এটা ভালো না মন্দ এই বিশ্লেষণে কিন্তু
একটা মিক্সড বক্তব্য দিতে হয়, কারণ কখনোই কিন্তু এটাকে একেবারেই খারাপ বা একেবারেই ভালো কোনোটা বলা মুশকিল। কারণ গভর্নমেন্ট কিন্তু যে কিছু কিছু সেক্টরে কিন্তু আনটাস্ট অথবা টাচ করলেও তাদের জন্য একটা স্কোপ রেখে দিয়েছে, যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে বা জিপি ফান্ডের ক্ষেত্রে। গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের কিন্তু সুদের হার এখনো অনেক বেশি, 11.5%। তো সঞ্চয়পত্রেও কিন্তু 11 ছিল, সেটা পরে কমাইয়া বোধহয় 9.5 করছে না 8.5 করছে, আমি জানি না এখন। এরকম বোধহয় একটা রেট করেছে, আপনারা ইন্টারনেটে গেলে এটা দেখতে পাবেন। 3 লাখ মেয়াদিতে এখন 8.5। হ্যাঁ, ব্যাংকে কিন্তু সরকারি ব্যাংকে 6.5, সরকারি ব্যাংকগুলিতে 6.5, বেসরকারি ব্যাংকগুলিতে বেশি টাকা টুকা রাখলে কেউ 7% বা 7% থেকে একটু বেশি দেয়, মানে কোন অবস্থাতে আমার জানা মতো 8% তারা যায় না, চুপে চাপে তারা, তাও সেটাও মানে সেটাও তারা কিন্তু এক ধরনের লুকোচুরি করে কিন্তু তারা বিভিন্ন ভাবে অপারেশনাল কস্ট দেখাইয়া ওই এটা করে, কিন্তু আসলে লাভটা যে সরাসরি দেয় মানুষকে, এখানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যে কন্ট্রোলটা করে, সেই কন্ট্রোলের সময় যে রিপোর্ট করতে হয়, সেই রিপোর্টের মধ্যে কতটুকু রিফ্লেকশন হয় আমি জানি না, কিন্তু কেউ কেউ সেটা করে যে সেটা কিন্তু তারা কাগজে কলমে ঠিকই ওই সরকারি রেটটাই দেখায়, বাট দেওয়ার সময় আমাকে হয়তো 8% বেশি দিল, কারণ আমি 20 কোটি টাকা রেখেছি, 50 কোটি টাকা। The size of the এভাবে সদস্যদের কি কি ভূমিকা কি আপনি বলেন আমাদের গাইড করেন এই চিঠি এই ধরনের চিঠি। আবার মার্চেন্ট ব্যাংকগুলি একটু বেশি, এই ধরনের মার্চেন্ট ব্যাংকগুলি একটু বেশি রেট দেওয়ার সুযোগ রেখে দিয়েছে। এটা ওদের তো কোনো শিডিউল আছে, যাই হোক, এখন আমরা এখানে আসলে এই বিষয়টা হচ্ছে কি, সরকার আসলে দুটো কারণে এই ইন্টারেস্ট রেটটাকে কি করেছে। একটা হলো দেশের ভিতরে যারা বরোইং করে ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট করতে হলে তাদের টাকার দরকার, ব্যাংক থেকে তারা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করলে আমরা ওই যে সার্কুলার ফ্লো অফ ইনকামে বুঝি, যে সার্কুলার ফ্লো অফ ইনকামে বুঝি যে ইলেকশনের একটা ডেট হচ্ছে, একদিন বা দুদিন ডাইকিয়া যদি আমার তারিখে ইলেকশনের ডেট হচ্ছে, এই আচরণ নীতি নিয়ে স্যার প্রচুর সাউন্ড আসছে স্যার, কথা বলা হচ্ছে না। হ্যাঁ, কেউ একজন মাঝখানে আমি দেখি কারে মিউট করতে হবে, মিউট না করলে তো কথা শোনা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে। পার্টিসিপেন্টদের মধ্যে কেউ হয়তো এই সমস্যা করতেছে। আমি মিউট অল করে দিলাম, যখন দরকার হবে তখন আমি এটা অন করে দেবো। ঠিক আছে, মিউট অন। এখন বোধহয় শুনতে পাচ্ছেন, দুই একজনকে আমি একটু আনমিউটের মধ্যে রাখবো। আমি এখানে দুই একজনকে রেসপন্ড করার জন্য আনমিউটের মধ্যে রাখি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মানে যদি বিনিয়োগের জন্য টাকা, ব্যাংক থেকে টাকা বের না করা যায়, তাহলে কি হবে? উৎপাদন বাড়বে না। বিনিয়োগ যদি না বাড়ে, উৎপাদন যদি না বাড়ে, তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না। ইকোনমিক অ্যাক্টিভিটি যত বাড়বে তত দেশের জন্য মঙ্গল। সরকার সেই বিবেচনায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে
বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে দেখছে যে আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখছে যে আসলে আমরা দেশে যে পরিমাণ টাকা আমাদের ব্যাংকে আছে, যদি এটা বিনিয়োগকারীদের হাতে যায় এবং বিনিয়োগটা যদি হয় আমাদের অনেকগুলি বেসরকারি ইকোনমিক জোন অথরিটি, এটাকে সংক্ষেপে বলা হয় বেজা, হ্যাঁ, এবং যে সমস্ত ট্রেডিং অর্গানাইজেশন গুলি আছে তারা যে সমস্ত জিনিসপত্র আমদানি করে, এই আমদানিকৃত পণ্যগুলিও কিন্তু আবার কোনো না কোনো ভাবে তাদেরও লোনের দরকার হয়, এই আমদানিকৃত পণ্যগুলি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। সবকিছু মিলাইয়া, যেমন আমরা যদি আরএমজি সেক্টরের কথাই বলি, আরএমজি সেক্টরও কিন্তু হিউজ লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। তো এই সমস্ত ইন্ডাস্ট্রি গুলিতে কিন্তু যদি গভর্নমেন্ট সফট লোন দিতে পারে তাহলে এখানে এমপ্লয়মেন্ট অনেক বাড়বে, অনেক গরিব লোকের উপকার হবে, এবং এমপ্লয়মেন্ট বাড়লে দেশের, কারণ সবচেয়ে গ্রোথের, আমরা এর আগে ইকোনমিক গ্রোথের সাথে আমরা বলেছি যে ইকোনমিক গ্রোথ কিন্তু ভালো জিনিস যদি এমপ্লয়মেন্ট তার সাথে বাড়ে। আর যদি ইকোনমিক গ্রোথ হয় কিন্তু এমপ্লয়মেন্ট হলো না, হ্যাঁ, তাহলে তো নগদ টাকা মানুষের হাতে দিয়ে খরচ করার জন্য তো সরকার বসে থাকে না। সরকার তো টাকা দিবে মানুষকে, কর্মে নিয়োজিত হয়ে কর্মের মাধ্যমে সে কিছু দিবে এবং কিছু নেবে এটার জন্য। তো কাজেই এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে বিনিয়োগকারীদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সুদের হার কমানোটা যৌক্তিক। আবার অন্যদিক থেকে যদি আমরা চিন্তা করি যে এই যে স্মল সেভার্স এর কথা চিন্তা করি, অথবা যারা একটা অংশ সেভ করে ভবিষ্যতের নিরাপত্তার জন্য, তাদের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা শর্ট টার্মের জন্য ভালো কিন্তু লং টার্মের জন্য খারাপ। এখন সরকার কিন্তু বলেছে যে এটা শর্ট টার্মের জন্য, কারণ এটা 1 বছরের একটা অথবা 6 মাসের একটা রিভিউ হবে, তারপরে 1 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এটা কন্টিনিউ করবে, এরপরে গভর্নমেন্ট আবার এটা ছেড়ে দেবে। এটাই হলো নিয়ম, মানে গভর্নমেন্ট বলতে বাংলাদেশ ব্যাংক। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি যে না, গভর্নমেন্ট একটা অন গুড গ্রাউন্ড এটাকে ইন্ট্রোডিউস করেছে, এবং এইটার বেনিফিট অ্যানালাইসিস যদি করে সামনের দিকে শর্ট টার্মে হয় তাহলে এটা ভালো, কিন্তু লং টার্মে যদি এটাকে ধরে রাখতে যায় তাহলে কিন্তু দেশের যদি মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় এবং জিনিসের দাম বেড়ে যায়, এমপ্লয়মেন্ট কমে যায়, এবং একই সময়ে যদি মানুষের ভোগের পরিমাণও কমে যাবে, এবং যারা এই ধরনের সেভিংস এর মধ্যে আগ্রহী ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে লং টার্মে। তো সেই জন্য লং টার্মে গভর্নমেন্ট এটা কিন্তু রাখতে পারবে না। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে হবে যে দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হতে পারে, সেই জন্য এটা শর্ট টার্মের জন্য গ্রহণযোগ্য, কিন্তু দীর্ঘমেয়াদে এটা গ্রহণযোগ্য নয়। কেউ যদি আর্গুমেন্ট হিসাবে এটা কি করে তারপরে। এখন আমরা ফাংশনস অফ দ্য ব্যাংক, এখানে আমরা বাংলাদেশ ব্যাংক সরাসরি নিয়ে আসছি। আসলে সেন্ট্রাল ব্যাংক, it is being financed by the economists. Majority of the economists accepted the following function. মানে এটা নর্মালি বাংলাদেশ ব্যাংকও করে, অন্যান্য দেশও এই কাজগুলি করে, এটা সিমিলারিটি বোঝানোর জন্য বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে রেগুলেটরি অফ কারেন্সি, আমি যেটা বললাম যে আমি কত টাকা ছাড়, মানে 2 রকমের হিসাব হয়, একটা হলো ব্রড মানি, একটা হলো ন্যারো মানি। এখন ব্রড মানি এবং ন্যারো মানি এই দুটো জিনিস হচ্ছে যে ব্রড মানি বলতে যত রকমের টাকা অথবা টাকা ইকুইভ্যালেন্ট ট্রানজাকশন হয় সবগুলিকে ইনক্লুড করে। আর ন্যারো মানি হলো শুধুমাত্র গভর্নমেন্ট যে টাকাটা প্রিন্ট করেছে, এটাই হচ্ছে ন্যারো মানি। ব্রড মানি কিন্তু এই প্রিন্ট করা টাকার বাহিরেও কিন্তু অনেকগুলি ঘটনা ঘটে, যেমন ব্যাংক থেকে ওভারড্রাফট উঠায়,
তারপরে ব্যাংক থেকে টাকা উঠানো ছাড়াও কিন্তু প্লাস্টিক মানি, ব্যাংক কিন্তু ক্যাশ টাকা দেয় না, নগদ কারেন্সি না দিয়ে বলে যে ঠিক আছে আপনার ক্রেডিট কার্ডে আমি $20,000 এন্ডোর্সমেন্ট করে দিলাম। হ্যাঁ, ইনফ্যাক্ট টাকাটা কিন্তু ব্যাংক সরাসরি না দিয়ে বা ডলারটা না দিয়ে কিন্তু তাকে এক ধরনের মানি ক্রিয়েশন, মানে আর্টিফিশিয়াল মানি ক্রিয়েশনের মাধ্যমে। সুতরাং ব্রড মানি, যেমন যুক্তরাষ্ট্রের কথা বলা হয় যে যুক্তরাষ্ট্রে যত ডলার তার দেশের ভিতরে আছে তার চেয়ে মানে কয়েকশো গুণ বেশি কিন্তু ডলার পৃথিবীর বিভিন্ন দেশে এই আমেরিকান ডলার কিন্তু হাত বদল হচ্ছে, তাই না? আমেরিকান ডলার কিন্তু বাংলাদেশেও বহু লোকের কাছে আছে, এরকম পৃথিবীর শত শত লোকের কাছে কিন্তু, কারণ এটা ইউনিভার্সাল কারেন্সি বলা হয়। সুতরাং স্যার ইউএস ডলারকে কেন ইউনিভার্সাল কারেন্সি বলা হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড এটাই এক্সচেঞ্জের স্ট্যান্ডার্ড কেন স্যার? এটা এক্সচেঞ্জের স্ট্যান্ডার্ড না, মানে আরো স্ট্যান্ডার্ড আছে। এখন অনেক কারেন্সি কিন্তু অনেক দেশে বিনিময় হারের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ডলারটা হচ্ছে ডমিনেন্ট কারেন্সি। কেন এটা আসলে ইউনিভার্সাল কারেন্সি? ডমিনেন্সের কারণে এটাকে ইউনিভার্সাল কারেন্সি বলা হয়, যে যে কোনো দেশেই কিন্তু এটা গ্রহণ করে, যে কোনো দেশেই কিন্তু এটা বেচা কিনা করে, সেই জন্য ইউনিভার্সাল কারেন্সি। কিন্তু এটা কিন্তু আসলে ইউনিভার্সাল কারেন্সি এটা জন্মগত ভাবে না, এটা হলো যে যে কোনো দেশে কিন্তু আমি যদি ডলার দেই, ডলার তারা মানে ইউএস ডলারটা তারা গ্রহণ করে, এই জন্যই ইউনিভার্সাল কারেন্সি। হ্যাঁ, পাউন্ড স্টার্লিং এও কিন্তু অনেকটা ইউনিভার্সাল কারেন্সি হলো, কিছু কিছু দেশে কিন্তু পাউন্ড স্টার্লিং আসলে অ্যাভেলেবেল না হওয়ার কারণে এটা ইউনিভার্সাল কারেন্সি হয় না, মানে আর এখন আমেরিকানের এই ইউএস ডলারটা কেন, এটা হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন। এটা হলো যে আসলে আমেরিকানদের ব্যবসা বাণিজ্য এবং আমেরিকানদের বড় বড় কোম্পানিগুলি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি বিভিন্ন দেশে অপারেট করে, এবং একটা সময় ছিল যখন পরাশক্তি নামে রাশিয়া এবং আমেরিকা ছিল, তখন কিন্তু এই ইউরো কিন্তু একটা কারেন্সি ছিল না, ইউরোটা হয়েছে পরে। হ্যাঁ, ইউরোপে কিন্তু এক এক দেশে কোথাও লিরা ছিল তো কোথাও গিল্ডা ছিল, এরকম বিভিন্ন রকম নাম ছিল তাদের। হ্যাঁ, সুইজারল্যান্ডে একরকম নাম ছিল, তো নেদারল্যান্ডে আরেক রকম ছিল, জার্মানিতে আরেক রকম ছিল, ফ্রান্সে একটা প্রাঙ্ক ছিল, এরকম বিভিন্ন রকমের মুদ্রা কিন্তু প্রচলিত ছিল। এখন তারা ইউনিফর্ম কারেন্সি ইউরোতে আসছে, এখন একটা কিন্তু মোটামুটি ব্যালেন্সের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরে ইউরো স্ট্রিম করা যায়নি। কারণ হলো বিভিন্ন দেশের ইম্পোর্ট এক্সপোর্ট সিস্টেমের মধ্যে আগে থেকেই আমেরিকান ডলার ঢুকে গেছে, যার কারণে ওই যে একবার যখন মার্কেট দখল করে ফেলছে এবং ট্রানজেকশন সহজতর পদ্ধতির মধ্যে এটা চলে গেছে, এখন সবাই এটাকে প্রেফার করে। এবং এটা কনভার্টিবিলিটি যেটা আমরা বলি, যে এটা রূপান্তর করা অন্য দেশের সাথে, এটা অনেক আগের থেকে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এটা হয়ে আসছে। এবং বাণিজ্যিক ভাবে আমেরিকা বিভিন্ন দেশকে লোন দিত আগে, এখনো দেয়, লোন দিয়েছে। তারপরে আরেকটা বড় কারণ হলো ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর যে কারেন্সিটা, এটাও কিন্তু ইউএস ডলার হচ্ছে নাম্বার ওয়ান। যে কোনো দেশকে যখনই লোন দেওয়া হয়, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ গরিব দেশগুলিতে সবাই কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিত ডলার অ্যামাউন্ট। কাজেই ডলার বিকাম এ ডমিনেন্ট কারেন্সি and it becomes subsequently the universal currency, যে ছোট দেশ বড় দেশ সব দেশে কিন্তু এখন এটা প্রচলন হয়ে। এখন আমার প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের প্রথম কাজ হচ্ছে রেগুলেটরি মেজার্স, যে মানি মার্কেটে ছাড়া, টাকা ছাড়া, কত টাকা ছাড়বে এটা ন্যারো মানি এবং ব্রড মানি হিসাব করে এটা ছাড়া। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাডভাইজার টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংকার
ফিসক্যাল এজেন্ট অ্যান্ড অ্যাডভাইজার টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আসলে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যত ব্যাংকিং ইনস্টিটিউশন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, হ্যাঁ, অথবা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরিং যেটা করে, যে বন্ড বিক্রি করে অথবা স্টক মার্কেটে যারা ব্যবসা করে, সবাইকে কিন্তু এই উপদেষ্টার কাজটা করে বাংলাদেশ ব্যাংক। আমরা যে শুনে থাকি যে বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু আলটিমেটলি যায় যে স্টক এক্সচেঞ্জকে বুস্ট আপ করার জন্য। কেন যায়? এরা অ্যাডভাইস করে যে মনিটারি পলিসি কি পরিমাণ টাকা ছাড়বে, কি পরিমাণ ফাইন্যান্সিয়াল সাইজটা হবে, অন্যান্য ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিভাবে কাজ করবে। এবং এখানেও কিন্তু আরেকটা বড় ফিসক্যাল ইস্যু এখানে আছে, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। ইনফ্লেশনটাও কিন্তু টু সাম এক্সটেন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বাংলাদেশ ব্যাংক। এখানে আছে, এখানে সম্ভবত কোনো একটা জায়গায় ইনফ্লেশনের কথা লেখা আছে। তো এখানে যে পয়েন্টগুলি আমরা এখানে দিয়েছি, এই যে লাস্টে আছে, as an advisor the central bank advises government on fiscal and monetary matters as protecting devaluation and devaluation, inflation or depression of the currency, balance of payments, deficit financing, etc. অর্থাৎ এটা উদ্দেশ্যটা হলো গভর্নমেন্টকে যে বাজেট তৈরি করে, অনেক সময় বাজেটের তো একটা তহবিল থাকে, মানে বাজেট তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট থাকে, রিসোর্স ম্যানেজমেন্ট থাকে। এই রিসোর্স ম্যানেজমেন্টটা কিন্তু সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক করে। বাংলাদেশ ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে গভর্নমেন্টের, এর আগেও আমি বলেছিলাম। একটা হলো কনসলিডেটেড ফান্ড, যেটা সংযুক্ত তহবিল, প্রজাতন্ত্র মানে রাষ্ট্রের সংযুক্ত তহবিল, যত রকমের আয় ব্যয় আছে এই ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের যত আয় এটা সেটা জমা হয়, সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে চলে যায়, সেটার নাম হলো সংযুক্ত তহবিল। এনবিআর এর টাকাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে যায়, যাইয়া ওখান থেকেই কিন্তু সরকার টাকা নিয়ে বাজেট করে, ওখান থেকে হিসাবটা নিয়ে, ওখান থেকে টাকা নিয়ে না, ওখান থেকে হিসাবটা নিয়েই বাজেট করে। কারণ যত সরকারি চেক ইস্যু হয় সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই অ্যাকাউন্ট থেকে ক্লিয়ারেন্সটা হয়। আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা পাবলিক অ্যাকাউন্ট, পাবলিক, এটা হলো মূলত প্রজাতন্ত্রের হিসাব, ওই যে যেটা সঞ্চয়পত্র, তারপরে জিপি ফান্ড, তারপরে গভর্নমেন্টের রিজার্ভ ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিজার্ভ, এই সমস্ত টাকাগুলি কিন্তু কাস্টোডিয়ান হিসাবে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। এটা আসলে যার যার টাকাই, যেমন আমার টাকা, আমার যদি 50 লাখ টাকা এখন জিপি ফান্ডের টাকা জমা হয়ে থাকে, এই টাকাটা আমার, কিন্তু কাস্টোডিয়ান হচ্ছে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক। আমি যখন সরকারের কাছে আবেদন করব তখন সরকার আমাকে একটা চেক দিবে, সেই চেকটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো এটাও একটা, যেরকম দুটো অ্যাকাউন্ট বা দুটো তহবিল সরকারের এই বাংলাদেশ ব্যাংক হ্যান্ডেল করে, ঠিক তেমনি ভাবে দেশের ইনফ্লেশন অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি, যেটা আমরা বলি যে টাকার মূল্য সময়ের ব্যবধানে, এটা পার্চেজিং পাওয়ার ক্যাপাসিটি, এই সমস্ত অ্যানালাইসিস গুলিও কিন্তু বাংলাদেশ ব্যাংক করে। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলি উইং আছে, একটা উইং এর কাজই হলো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলিকে ওয়াচ করা, ইনফ্লেশন কি হলো, প্রাইস ইন্ডেক্স কি হলো, তারপরে ফরেন এক্সচেঞ্জের অবস্থা কি হলো, এটা ডিভ্যালুয়েশন হলো না ইভ্যালুয়েশন হলো, কত কোটি টাকা আমার রিমিটেন্সে আছে, এই টাকা দ্বারা আমি কত মাস পর্যন্ত আমার ইম্পোর্ট চালাইতে পারবো, এই সমস্ত বিষয়ে গভর্নমেন্টকে অ্যাডভাইস। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। আর থার্ড হচ্ছে guards and manage the overseas exchange reserve। এটা তো বলেই ফেললাম যে এটা আসলে, এটাকে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে। এটা কি জন্য? কারণ যত রকমের এলসি খোলা হয় আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক নিয়েই কিন্তু এলসি গুলি ক্লিয়ার হয়, যে কোনো ব্যাংক হোক, সরকারি বেসরকারি, যত
প্রতিষ্ঠান আছে, দেশি বিদেশি সব ব্যাংক, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের যে এক্সচেঞ্জের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়। কারণ বাংলাদেশ ব্যাংকের যে ফরেন এক্সচেঞ্জ থাকে, কারেন্সি থাকে, যেটা আমরা ফরেন রিজার্ভ বলি, এটা কিন্তু বিদেশ থেকে আমি রোজগার করে আমি আমার ফ্যামিলির জন্য টাকা পাঠাইলাম, কিন্তু আমি পাঠাইলাম অন্য কোনো কারেন্সিতে, সেটা ডলারে কনভার্ট হয়ে বাংলাদেশ ব্যাংকে থাকে, এবং ওই পরিমাণ টাকা কোনো না কোনো ব্যাংক থেকে আমার ফ্যামিলিতে চলে যায়। সুতরাং কারেন্সিটা হিসাব রাখে কিন্তু বাংলাদেশ ব্যাংক, এবং এই কারেন্সিটাই আসলে রিজার্ভের একটা হাতিয়ার হিসাবে কাজ করে। তারপরে ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে, যেটা বললাম যে যত চেক কিছু করা হয় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, অথবা সরকারের যে সমস্ত টাকা পরিশোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে, এটার জন্য ক্লিয়ারিং হাউস হিসাবে বাংলাদেশ ব্যাংক কাজ করে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ইজ দা মানে ক্লিয়ারিং এজেন্ট। ক্লিয়ারিং এজেন্ট ইন দ্য সেন্স যে এই সোনালী ব্যাংকে এখন 10 কোটি টাকা পাবে উত্তরা ব্যাংকে, উত্তরা ব্যাংকের এই চেকটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসবে, কারণ এই সরকারি ব্যাংকগুলি। অথবা বেসরকারি ব্যাংক হলেও বেসরকারি ব্যাংকের এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গেলেও কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই ক্লিয়ারিং হয়। এখন আগে কিন্তু চেক যেত, এখন আর চেক যেতে হয় না, এখন একটা কোডে যায়, সে কোডটা ওখানে এন্ট্রি হয়, এন্ট্রি হয়ে কোথার থেকে কত কোটি টাকা কোথায় গেল, এটা বাংলাদেশ ব্যাংক দিনের শেষে কিন্তু হিসাবটা বের করে ফেলতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস আমরা যেটা জানি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। ব্যাংক হিসেবে কাজ করে বলতে এখন আমরা তো জানি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ট্রানজেকশন করলে বাংলাদেশ ব্যাংকের পাঠাইতে হয়, একটা ফর্ম ফিল আপ করে পাঠাইতে হয়। কারণটা কি? মানি লন্ডারিংটাকে রেস্ট্রিক্টেড করা। এটা এখানে হয়তো ওইভাবে আসে নাই, কিন্তু মানি লন্ডারিংটাও একটা এই কি বলে ওয়াচ ডগ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটা কাজের মধ্যে পড়ে, যাতে এটা না হতে পারে। তারপরে হলো ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। আর কোথাও যদি কোনো জায়গা থেকে সরকার না করতে পারে, লোন না নেওয়ার কোনো সুযোগ থাকে, তখন বাংলাদেশ ব্যাংকের কাছে ধর্ণা দেয়। হ্যাঁ, অথবা ইভেন কমার্শিয়াল ব্যাংকগুলিও কিন্তু তাদের যদি এরকম আর কোনো উপায় থাকে না, তখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, যাইয়া বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের রিজার্ভ যেটা আছে, রিজার্ভ থেকে তারা কিন্তু লোন নিতে পারে। আর সরকার লোন নিতে পারে কিভাবে? সরকার একটা তো হলো সরকার অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ, বা প্রাইভেট ব্যাংক থেকে, আর একটা হলো সরকার ট্রেজারি বিল ইস্যু করে মার্কেট থেকে টাকা উঠায়। অর্থাৎ ট্রেজারি বিল শত শত কোটি টাকার। এখন সরকারের যদি মানে বেসরকারি প্রতিষ্ঠান থেকে টাকা না নিয়ে ট্রেজারি বিল বিক্রি করে, কিন্তু ট্রেজারি বিল সবসময় সুখকর হয় না। হ্যাঁ, খুব রেয়ার কেসে ট্রেজারি বিল আসলে, এটা তো সুদের হার থাকে খুব কম। আর এখানেও কিন্তু প্রাইভেট সেক্টর ছাড়া সরকারের কোনো সেক্টর দিয়ে ট্রেজারি বিল কিনে না। সুতরাং এটা এই জন্য তারপরও এটাকে বলা হয় যে লাস্ট রিসোর্ট অফ দা মানে অল আদার ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট। তো আমরা এই যে 5টা কাজ, এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এটার ভিতরে ছোট ছোট বিভিন্ন কাজের কথা বলা আছে। আর এখানে আমরা যদি বলি যে ক্রেডিট কন্ট্রোল, এটা বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল ক্রেডিট। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো টু শুড দ্য ইন্টারনাল প্রাইস লেভেল, অর্থাৎ দেশের ভিতরে আসলে একটা মানে সহনীয় পরিবেশ রাখা। কিভাবে
ক্রেডিট কন্ট্রোল করে মূল্য যে স্তর, মানে এটা হলো আহ একটা আমরা যেটা বলি যে জিনিসের দাম বেড়ে গেলে, যদি কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, তার মানে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার একমাত্র কারণ প্রধানত দুইটা কারণ, একটা হলো ইনফ্লেশন অথবা ডিফ্লেশন। ডিফ্লেশনের কারণেও হতে পারে, ইনফ্লেশনের কারণেও হতে পারে। ইনফ্লেশন হলে যেটা হয় সেটা হলো টাকার মূল্যটা কমে যায়, আর ডিফ্লেশন হলে যেটা হয় যে টাকার সংকট হয়, অর্থাৎ মানুষের হাতে টাকা থাকে না, মানুষের কাছে টাকা থাকে না, বাজারে জিনিস আছে, সাপ্লাই আছে, ডিমান্ড আছে, কিন্তু বাইং ক্যাপাসিটি নেই। এইটাকে ঠিক করার জন্য বাংলাদেশ ব্যাংকের ইকোনমিক পলিসি মেকিং আছে, ম্যাক্রো ইকোনমিক পলিসির মাধ্যমে এটাকে করে। এখন এখানে দুটো পলিসি আছে। টাকা যখন থাকে না তখন টাকা দরকার হলে প্রিন্ট করবে। হ্যাঁ, টাকা ব্যাংকে যে রিজার্ভ 20 বা 25% স্টুডেন্ট রিজার্ভ রাখে, রিজার্ভের পরিমাণ কমায় দিবে। সরকারের কিছু কিছু জায়গায় স্পেন্ডিং আছে, স্পেন্ডিং বাদ দিয়ে দিবে, প্রকল্প বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিয়ে সেই টাকাগুলি মার্কেটে ছেড়ে দেবে। এরকম বিভিন্ন রকমের মেজার্স কিন্তু আছে। বাংলাদেশ ব্যাংক তখন এই তাদের অ্যানালাইসিস থেকে গভর্নমেন্টকে ক্রেডিট কন্ট্রোলের জন্য এই সমস্ত জিনিসগুলিকে অ্যাপ্লাই করে। তার ফলে হলো এই অ্যাসেট রিজার্ভ রেশিও, স্যার এটা যদি একটু বোঝাতেন আর কি। আর এটার সাথে স্যার মানি মাল্টিপ্লায়ারের কি সংযোগ? অ্যাসেট রিজার্ভ রেশিও থেকে আমরা গেছি এখনো? না স্যার, যে আপনি যেটা বললেন যে রিজার্ভ, মানে ফান্ড রিজার্ভ বা এরকম। ও আচ্ছা, রিজার্ভ বলতে আমরা যে কোনো একটা ব্যাংক খোলার সময় তো তার পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজড ক্যাপিটাল দুইটাই কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা তারা দিতে হয়, ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখন তার পেইড আপ ক্যাপিটালের 20% বা 25% তারা কি করে, ব্যাংকের আমানতকারীদের পক্ষে বাংলাদেশ ব্যাংক রক্ষা কবচ হিসেবে এটা রেখে দেয়, তাই না? যে ঠিক আছে, পদ্মা ব্যাংক এখন মার্কেটে আসছে, সে যদি 100 কোটি টাকার তহবিল থাকে তাহলে 80 কোটি টাকা তারা দিবে, আর 20 কোটি টাকা ব্যাংকে, বাংলাদেশের একটা কথার কথা, 20 কোটি টাকা রেখে দিবে যে তুমি যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যাও তাহলে তো যারা সেভার্স তাদের সাথে আমাকে তোমার এই 20 কোটি টাকা আমার কাছে রেখে দিতে হবে। কারণ যদি তুমি লিকুইডেশনে চলে যাও অথবা ব্যাংকরাপ্ট হয়ে যাও, তোমার যদি তোমার সম্পদ যদি না থাকে তাহলে এই পাওনাগুলি পরিশোধ করতে হলে আমার কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করতে হবে। আবার যখন দেখা যায় যে ওই ব্যাংকেরই সরকার মনে করছে যে না, তার ক্রেডিট বাড়াইয়া দেওয়ার সুযোগ তৈরি করে দিবে। দেশে এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে মানুষের কাছে চাহিদা আছে, সাপ্লাই আছে, কিন্তু টাকার সংকট, তাইলে বাজারে টাকা ছেড়ে দিবে। মানে এটাকে এক্সপানশনারি মনিটারি পলিসি বলে, মানে টাকার পরিমাণ বাজারে বাড়াইয়া দেওয়া। আর যেটা টাকার পরিমাণ কমানো সেটা হলো কন্ট্রাকশন পলিসি। যদি মুদ্রাস্ফীতি দেখা যায় তাহলে টাকা বাজার থেকে উঠায় নেওয়ার আসলে পলিসিটা হলো যে ওই যে মানে কম ক্রেডিট দেওয়া অথবা ট্রেজারি বিল বিক্রি করে যাদের কাছে টাকা আছে সেই টাকাগুলি ট্রেজারি বিলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের খাজানাতে নিয়ে দেওয়া। এটাই আসলে অ্যাসেট রিজার্ভ রেশিওর একটা কন্ট্রোল মেকানিজম বাংলাদেশ ব্যাংকে করে থাকে। তারপরে ওভারসিজ এক্সচেঞ্জ রেট, এটা যদিও বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ইন্টারফেয়ার করতে দেখি না। এটা একটা সময় ছিল ফিক্স করে দেওয়া থাকতো, যে বাংলাদেশ ব্যাংকে বলে দিত যে এখন ডলারের
মূল্য এত টাকা হবে এবং এই রেটে বেচা কেনা হবে, এর চেয়ে বেশি দামে বা কম দামে বেচা কেনা করা যাবে না। হ্যাঁ, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ইয়ে হয় তখন আহ, আমি বলছিলাম আমার একটি সংস্থা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন ফিক্সড ছিল তখন কিন্তু আমাদের জন্য কিছু সমস্যা হয়েছিল, কারণ আমরা দেখা গেল যে আহ, আন্তর্জাতিক বাজারে আমি জিনিসের দাম বেড়ে গেছে, ডলার প্রাইস বেড়ে গেছে, আমি বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসে বাংলাদেশে আহ, আমি মানে বেশি ডলারের মানে বেশি টাকা খরচ করে আমি ডলার কিনে আমি পণ্য আমদানি করছি, কিন্তু আমার তাহলে দেশের ভিতরে সেই জিনিস হয় না, আমি উৎপাদন করলে তো আমার উৎপাদন খরচ বেড়ে যায়। তো এখন সরকার কিন্তু যেটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটা হচ্ছে যে বাজার ঠিক করে নিবে, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হবে। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন আর ইন্টারফেয়ার করে না। তারপরেও কখনো কখনো যদি দরকার হয় যে ওভারসিজ কারেন্সিতে যদি অ্যাবনর্মাল ফ্লাকচুয়েশন হয়, তখন কিন্তু কখনো কখনো সরকার এখানে ইন্টারফেয়ার করতে হয়। কারণ কিছু ক্যাপিটাল গুডস দেশের ভিতরে ঢুকে, যেমন এফডিআই আছে, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, তারপরে আমাদের অনেক আমদানি নির্ভরশীল কান্ট্রি, আমরা এখনো আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যদি আমরা হিসাব করি আমাদের এক্সপোর্ট চেয়ে ইম্পোর্ট অনেক বেশি। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো আমরা চেষ্টা করি যে ডলার যাতে মানি লন্ডারিং সিস্টেমের মতো করে কেউ সুযোগ নিয়ে টাকা কনভার্ট করে বিদেশে পাঠিয়ে দেওয়ার সুযোগ যাতে না পায়, সেই জন্য সরকারের পক্ষ থেকে এক্সচেঞ্জ রেটটাকে সবসময় ওয়াচের মধ্যে রাখে এবং এটা কত পরিমাণ উঠানামা করে, ড্রপটা কত হয় এবং এটার আপটা কত হয়, এইটা মানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে এটা তখন দেখা। স্যার আপনি কোনো স্লাইড দেখাচ্ছেন আমাদেরকে? এটা কিন্তু আমি হ্যান্ড আউট দেখাচ্ছি। ও আচ্ছা, এটা বোধহয় ইয়ে হচ্ছে না, শো হয় না। না স্যার, এতক্ষণ ধরে স্যার কিছুই আসলে আমি সরি, আমি তো আরো ভাবছি শো করছি। হ্যাঁ, এই যে ক্রেডিট কন্ট্রোল, এটা আমি এটা বলছিলাম যে এটা হলো আমাদের হ্যান্ড আউট নাম্বার 13, হয় ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, এখানে হয়তো ওইভাবে হ্যান্ড আউট নাম্বারটা নাই, কিন্তু এটা 13 নাম্বার হ্যান্ড আউট। আচ্ছা, 3 নাম্বার হলো আমাদের সেফগার্ড এগেইনস্ট দা আউটফ্লো অফ গোল্ড, মানে যে অনেক সময় স্বর্ণ পাচার হয়ে যায়। ঠিক আছে, এখন স্বর্ণের রিজার্ভটা কিন্তু এখনো মানদণ্ড হিসাবে একটা দেশের আর্থিক শক্তি কতটা বা বুনিয়াদ কতটা শক্ত সেটা গোল্ড স্ট্যান্ডার্ড দিয়েই কিন্তু নির্ধারণ করা হয়। এখন গোল্ড স্ট্যান্ডার্ডটা দিয়ে কেন করা হয়, এটা হলো IMF এটা ঠিক করে দিয়েছে সোজা হিসাব, এই কারণেই আমরা গোল্ড স্ট্যান্ডার্ড দিয়েই কিন্তু আমাদের এই রিজার্ভ বা আমাদের দেশের যে কারেন্সির স্ট্রেংথটা সেটা আমরা মেজার করি। এখন এখানে ব্যালেন্স অফ পেমেন্টটার জন্যই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডটা খুব জরুরি দরকার হয়, যে আমি অন্য দেশের সাথে বা অন্য দেশগুলির সাথে আমার যে আমদানি এবং রপ্তানি হয়, হ্যাঁ, এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমার কারেন্সির প্রাইসটা কত হবে, আমার দেশের কারেন্সিটা কতটা স্ট্রং হবে, এই গোল্ড স্ট্যান্ডার্ডের সাথে, গোল্ড রিজার্ভের সাথে এটা সম্পর্ক। আরেকটা হলো ওইখানে আমদানি রপ্তানির ক্ষেত্রেও তো কিন্তু আমাদের এই ক্রেডিট ইস্যু থাকে, কারণ হলো বাংলাদেশ ব্যাংক ইজ দ্য গ্যারান্টার অফ বিহাফ অফ দা মানে ইম্পোর্টার অথবা
আহ, যে যে দেশে আমরা যে দেশ থেকে আমরা পণ্য আমদানি করি তার পক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি গ্যারান্টি দেয়। একটা ব্যাংক হয় গ্যারান্টার, ঠিক আছে, কিন্তু ব্যাংক কিসের ভিত্তিতে হয়? বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি এই দায়িত্বটা নেয় বলেই কিন্তু সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু এলসি খুলে এই কাজটা করি। সুতরাং আলটিমেটলি এই ক্রেডিট কন্ট্রোলটা, ইয়েস স্যার এই যে গোল্ড যেটা স্যার, এই যে আন্তর্জাতিক বাজারে স্যার গোল্ডের প্রাইসটা স্যার কিভাবে সেট হয় এবং স্যার এই যে ওঠানামা করে স্যার, এটা এটি বা কারণ কি স্যার? এটা ওই যে বললাম না, আইএমএফ ঠিক করে দেয় এটা। এটা আইএমএফ এর ইয়েতে মাধ্যমে এটা ঠিক হয়, এটা আমাদের কিছু করার থাকে না। আর এমনি যেটা স্বর্ণের যে বাজার যেটা, সেটা হলো কমার্শিয়াল মার্কেটের গোল্ড স্ট্যান্ডার্ড প্রাইস উঠানামা করে, সেটার সাথে কিন্তু এই রিজার্ভের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এবং হ্যাঁ রিজার্ভের সম্পর্ক আছে যে প্রাইসিং এর জন্য। এখন আহ, যদি আমরা বলি যে স্যার তেলের দাম বাংলাদেশে এটা তো এটা তেল তো সৌদি আরবের বা মিডল ইস্টের বিভিন্ন ইয়ে থেকে, ইভেন আমেরিকাও তেল উত্তোলন করে, তারপর ভেনেজুয়েলাও করে, এরকম অনেক দেশই তো তেল উৎপাদন করে। তেলের দামটা সাথে অনেক কিছুই কিন্তু জড়িত। এই যে পেট্রোলিয়াম যেটা আমরা বলি, পেট্রোলিয়াম বা ডিজেল অয়েল, বিভিন্ন অপশন, তো এই জ্বালানি হিসাবে তেলের মূল্যটাও কিন্তু সেরকম, গোল্ডের মূল্যটা এবং তেলের মূল্যটাও কিন্তু এক জায়গায় যদি এটা কোথাও কোনো চেঞ্জ হয়, এটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু এটা চেইন আকারে। হ্যাঁ, নর্মালি হংকং, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, এরকম যে সমস্ত জায়গাগুলি থেকে ডিস্ট্রিবিউশন হয় আর যে জায়গা থেকে তেল উত্তোলন করা হয়, এবং এই যে অর্গানাইজেশন ওপেক আছে, ওরাই কিন্তু ঠিক করে তেলের ব্যারেলের মূল্য কত হবে, কত ডলার হবে। স্বর্ণটাও ঠিক অনেকটা ওইরকম, স্বর্ণ উৎপাদনকারী দেশগুলি থেকে ওইভাবেই এটা রেগুলেট করে, এবং এটা আলটিমেটলি প্রাইসটা ওইভাবেই সারা বিশ্বে নির্ধারিত হয়। এবং এটা কান্ট্রি টু কান্ট্রি অনেক সময় এটা কিন্তু, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে স্বর্ণের দাম বাড়ানো কমানোর ক্ষেত্রে কোনো রোল প্লে করতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এই দামের কোনো সম্পর্ক নাই এবং এই রিজার্ভের কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু ভিন্ন জিনিস। এটা কিন্তু এখানকার লোকাল মার্কেটের কন্ডিশন তৈরি করার জন্য সেটা করে, এটা ভিন্ন জিনিস। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বাংলাদেশ ব্যাংক থেকে ভিন্নভাবে জড়িত আইএমএফ। আর একটা হলো ট্রেড সাইকেল, যেটা বললাম যে বিভিন্ন স্টেজে, কখনো এক্সপানশন, কখনো বোম পিরিয়ড, কখনো মানে ডিপ্রেশন, এই যে বিভিন্ন স্টেজ অফ মানে খারাপ অবস্থা, ভালো অবস্থা এবং দুর্বিষহ অবস্থা, এরকম তিনটা অবস্থার কথা আমরা যেটা বলি যে রিসেশন পিরিয়ড, মন্দাভাব, তারপরে হচ্ছে মহামন্দা, এরকম বিভিন্ন ট্রেড সাইকেলকে অ্যাডজাস্ট করার জন্য অনেক সময় ক্রেডিট কন্ট্রোল করতে হয়। ক্রেডিট কন্ট্রোল কাজটা কেন করতে হয়? কারণ হলো যখন দেখে যে মন্দাভাব শুরু হয়েছে, তখন অটোমেটিক্যালি মানুষের হাতে টাকা থাকে না বা বাজারে জিনিসের ডিমান্ড কমে যায়। সাপ্লাই থাকলেও সাপ্লাই ওভার সাপ্লাইয়ের মতো মনে হয়, কিন্তু আসলে ডিমান্ড নাই দেখা সাপ্লাই আগের চেয়ে কমেও নাই, বাড়েও নাই, কিন্তু মানুষ সেই জায়গায় ডিমান্ড থাকা সত্ত্বেও তার হাতে টাকা না থাকার কারণে কিনতে পারছে না। তখন কি করে? গভর্নমেন্ট ইনসেন্টিভ হিসাবে বিভিন্ন ভাবে দেয়, এই জিনিসগুলি বাজারে দিয়ে দেয়, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কিন্তু এই ইনসেন্টিভ গুলি দেয়। হ্যাঁ, যারা ইম্পোর্ট করে, যারা এক্সপোর্ট করে, যারা দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। যেমন এবারে আমাদের কোভিড এর মধ্যেই তো অনেক প্রতিষ্ঠানকে গভর্নমেন্ট বেতন সাপোর্ট দিতে হয়েছে, যদিও প্রাইভেট সেক্টর গুলিতে ওইভাবে গভর্নমেন্ট করে না, সরকারি প্রতিষ্ঠানগুলিতে করে, বাট প্রাইভেট সেক্টর গুলির জন্য ইচ্ছা করলে সরকার একটা রেগুলেশন ইম্পোজ করে দিতে পারে যে না, এটা করতে হবে। যদি অবস্থা এরকম খারাপ হয়, এটা বিদেশেও করে, বাট প্রাইভেট সেক্টরে ইচ্ছা করলেই সবসময় এটা করতে পারে না। কারণ প্রাইভেট সেক্টর যদি মনে করে যে তার 500 লোক আছে, এখান থেকে 200 লোক ছাঁটাই করে দেবে, কারণ সে তার ক্যালকুলেশন করে হিসাব করে দেখা যে আমার এই কারণে আমার লস হবে, আমি এই লোকটা আমার কোনো লাভ নাই, যে আমাকে
হয় আমাকে তাইলে তখন ওই ভলেন্টারি ব্যাংকরাপসিতে চলে যায়। ব্যাংকরাপসিতে চলে গেলে তার দায় দেয় না, সমস্ত কিছু দায় দায়িত্ব সরকারকে নিতে হয়, তখন সরকার এই সমস্ত ঝামেলা যেতে চায় না। সুতরাং ট্রেড সাইকেলের বিভিন্ন সেফগার্ড তৈরি করার জন্য এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় বাইশ বার্সা আর কি, যে ট্রেড সাইকেল আলোচনার মধ্যে আমরা বলতে পারি যে ক্রেডিট কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে সরকার এখানে ট্রেড সাইকেল এটা ব্যবহার করতে পারে অস্ত্র হিসাবে। তারপরে হলো 5 নাম্বার, টু প্রসেস ডেভেলপমেন্ট উইথ কনসিস্টেন্সি। এখানে হলো আসলে দেশের যে ইয়ে হয়, আমরা যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে বাংলাদেশ চাটা মুখে ইয়ে লাগে গেছে। এটা হচ্ছে যে দেশের ভিতরে অনেক সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখা। এখন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে কি করতে হয়? উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিদেশ এবং দেশ দুইটার মধ্যে কিন্তু একটা সমন্বয় করতে হয়। বিদেশ এবং দেশ মানে হলো বিদেশ থেকে আমাদের যে সমস্ত ইনকাম গুলি হয়, হ্যাঁ, সেটা যেরকম আমরা আমাদের এখানে সঠিকভাবে উন্নয়নমূলক কাজে লাগাইতে পারি, আবার দেশের ভিতরে যদি আমি এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্ট অ্যাক্সিলারেটেড হবে এবং আমার ফিসক্যাল সিস্টেম অর্থাৎ এখানে ট্যাক্স, ভ্যাট, তারপরে এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমার আদায় হবে এবং এটার পরিমাণও বাড়বে। হ্যাঁ, তো সুতরাং এই সব কারণে কিন্তু অনেক সময় ক্রেডিট কন্ট্রোলটা খুব দরকার হয়। এই যে ক্রেডিট কন্ট্রোলের 5টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে, এটা কিন্তু অন্য প্রতিষ্ঠান নয়, মনে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কন্ট্রোলটা করে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট টু রেগুলেট দ্য মানি মার্কেট। টু রেগুলেট দ্য মানি মার্কেট, যে ক্রেডিট আসলে কত দিবে কত দিবে না, কখন দেওয়া উচিত, কখন দেওয়ার জন্য অন্য প্রতিষ্ঠানগুলিকে অ্যাডভাইস করবে, বাধ্য করবে। সেই জন্যই কিন্তু এই প্রশ্নটা, হোয়াই বাংলাদেশ ব্যাংক কন্ট্রোলস ক্রেডিট, এটা কিন্তু প্রশ্ন আকারেই আমরা এখানে দেখালাম। এরপরে আমরা আরেকটা স্লাইড আজকে বলে আমরা শেষ করবো। আমাদের কি আর সময় কতক্ষণ আছে? 15 মিনিট স্যার। হ্যাঁ, 15 মিনিট স্যার। 10 মিনিটের মতো আছে, 10-11। আমরা এখানে ইনফ্লেশন কন্ট্রোল, ইনফ্লেশন নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে শুধু যেহেতু মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির কথা বলছি, সেই জন্য আমি এখানে এটা হলো 14 নাম্বারটা একটু বলে নিই আমরা 16তে যাওয়ার আগে। 14 নাম্বারটা আমরা একটু বলে নিই। 14 নাম্বারটা হলো আমাদের, স্যার কোশ্চেন করা যাবে স্যার? হ্যাঁ শিওর, স্যার আমার মানির ভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে আমার গোল্ডের রিজার্ভের বিপরীতে? মানে আমি কত টাকা ছাপাবো, কত টাকা আমি নেট আকারে ছাপাবো, হ্যাঁ, এটা কিছু নির্ভর করতেছে আমার গোল্ড রিজার্ভ কত আছে সেটার উপরে। স্যার রিজার্ভ ছাড়া আর কোনো কি পদ্ধতি আছে গোল্ড রিজার্ভ ছাড়া? না, আর কোনো কথা নেই বাংলাদেশের জন্য। স্যার রেশিওটা কত, কতটুকু গোল্ডের বিপরীতে কতটুকু ছাপানো যায় স্যার, রেশিওটা কিরকম? এইটা ওয়ার্ল্ড ব্যাংক ঠিক করে দেয়। ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকটা কান্ট্রিকে এটা ঠিক করে দেয়, কারণ হলো ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে গার্ডিয়ান অফ দ্য অল ব্যাংকস অফ দ্য ওয়ার্ল্ড। স্যার বর্তমান রেশিওটা কেমন স্যার? বর্তমানে এখন যে রেশিওটা চলতেছে, রেশিওটা কেমন স্যার? এইটা আমি ঠিক জানি না। এবারে সুদের হার যেহেতু ক্রেডিট কন্ট্রোলের ইয়েটা চেঞ্জ করছে, নিশ্চয়ই এটা কমে গেছে। মানে গোল্ডের রেট হচ্ছে আমাদের এই মানি এক্সপানশনারি পলিসিতে আমরা গেছি, আমরা টাকা বেশি ছেড়ে দেওয়ার জন্য মার্কেটে চাচ্ছি।
কারণ আমরা জানি যে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছিল, এটা আমরা সবাই জানি যে ব্যাংকে কিন্তু টাকা নাই এরকম কথা উঠতেছিল, যার কারণে কিন্তু সুদের হার কমাইয়া আমরা ওই যে রেশিওটা বাড়ায় দিচ্ছি। এখন এই রেশিওটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে জানি না, এটা কিন্তু টাইম টু টাইম রিভিউ করে চেঞ্জ করে। ধন্যবাদ স্যার। গত সম্ভবত এপ্রিল 1 তারিখ থেকে না, এপ্রিলের 1 তারিখ না মেয়ের পরে মে থেকে জানি শুরু করলো গভর্নমেন্ট, এটা চেঞ্জ করছিল। প্রথমে বলছিল এপ্রিলের 1 তারিখ থেকে, পরে চেঞ্জ করে বোধহয় মে থেকে শুরু করছিল, তখন একটা রেশিও ঠিক এক্স্যাক্টলি আমি জানি না এখন কত। এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে এগুলি কিছু কিছু ওয়েবসাইটে আছে, এগুলি আমাদের অত মানে একেবারে এক্স্যাক্টলি ওই পরিসংখ্যানটা পরীক্ষার আনসারের জন্য কোনো দরকার নেই, আমরা সিস্টেমটা জানা দরকার। আচ্ছা, এরপর হলো মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন। ইনফ্লেশনের দুইটা মেজার্স আছে, একটা হলো মনিটারি মেজার্স আর হলো ফিসক্যাল মেজার্স। এখন মনিটারি মেজার্স এর মাধ্যমে হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, ক্রেডিট কন্ট্রোল ইজ ওয়ান অফ দা সিগনিফিকেন্ট মনিটারি মেজার্স স্ট্র্যাটেজি। এটা হলো এই দুটো স্ট্র্যাটেজির মধ্যে মনিটারি মেজার্স এর ক্রেডিট কন্ট্রোলটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হলো সেন্ট্রাল ব্যাংক যখন ক্রেডিট কন্ট্রোল করে, ক্রেডিট কন্ট্রোল মানে হলো যে ক্রেডিট বেশি দিতে পারবে না কম দিতে পারবে, হ্যাঁ, অর্থাৎ মানি কন্ট্রাকশন অথবা এক্সপানশন, যেটাকে আমরা মুদ্রার সংকোচন এবং সম্প্রসারণ। এখন প্রথম কথা হচ্ছে, যখন আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে যাই তখন বলা হচ্ছে যে দুইটা উপায় এখানে। the central bank of the nation follows a number of ways control quantity and quality of credit for the cause। এখানে বলছে যে কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ান্টিটি দুইটাই কিন্তু খেয়াল রাখতে হয়। আমি কিন্তু ইচ্ছা করলেই ক্রেডিট কন্ট্রোল করতে পারি না। আমার ক্রেডিটটা আসলে কোথায় যাচ্ছে, ক্রেডিটটা কি আমি আমদানির জন্য দিচ্ছি নাকি আমি দেশের উৎপাদনের জন্য দিচ্ছি, হ্যাঁ, আমি কি ট্রেডিং মার্চেন্ডাইজিং সেক্টরে দিচ্ছি নাকি ম্যানুফ্যাকচারিং সেক্টরে দিচ্ছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেই জন্য বলা হয় যে ইট রেজেস দ্য ব্যাংক রেটস, সেলস সিকিউরিটি ইন দ্য ওপেন মার্কেট। মানে ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে মানে এটা হলো যে ব্যাংকগুলি কি করে ওপেন মার্কেটে তাদের সিকিউরিটি বিক্রি করে রাখার সুযোগ পায়, যদি এটা মনিটারি এক্সপানশন হয়। আর আরেকটা বলছে যে রিজার্ভ রেজেস দ্য রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিও যেটা বললাম যে আমি 20% ব্যাংকে রেখে দিয়েছিলাম, এখন যদি মনে করি যে না আমি এটা কমায় ফেলবো, টাকা ব্যাংক মার্কেট থেকে টাকা উঠায় নিয়ে আসবো, তাহলে বললাম যদি 20% তুমি রাখছো এখন 25% রাখবা, তার মানে 20% যদি 20 কোটি টাকা হয় তাহলে 25 কোটি টাকা, 25% 100 কোটি টাকার মধ্যে, যে না তুমি 25 কোটি টাকা ব্যাংকের মধ্যে রিজার্ভ রাখতে হবে, আরো 5 কোটি টাকা তুমি আইনে আমার ব্যাংকে এনে রেখে দিয়ে যাও, তুমি এই 5 কোটি টাকা বাজারে থাকতে পারবা না। মানে এটা হলো কন্ট্রাকশন এবং এক্সপানশন দুইটাই হতে পারে। কন্ট্রাকশনটা হলো সংকুচিত করা, অর্থাৎ যারা আগে কম রিজার্ভ রাখছে তাদের রিজার্ভ বাড়ায় দিয়ে তাদের কাছ থেকে টাকা মার্কেট থেকে উঠায় নেওয়া, অথবা মার্কেটে ছেড়ে দেওয়া, সুযোগ দেওয়া যে ঠিক আছে তুমি যেমন আমরা অনেক সময় বলি যে লাইন অফ ক্রেডিট, যে আমি ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নিয়েছি, আমি আসলে এটাকে বলা হয় যে আমি যত টাকা লোন নিয়েছি তার 20% আমি ব্যাংক কিন্তু আমার কাছ থেকে রেখে দিয়ে আমার এই 100% মধ্যে বাকি 80% পর্যন্ত আমাকে লোন দেবে, ম্যাক্সিমাম লোন দেবে 80%, 20% ব্যাংক কিন্তু রেখে দেবে, বলবো যে আমি কিন্তু তুমি মানে তোমাকে অ্যালাউ করছি 100 টাকা, কিন্তু তুমি 80 টাকার বেশি উঠাইতে পারবা না। কিন্তু ব্যাংকে অনেক সময় বাংলাদেশ ব্যাংক বলে দেয় না ঠিক আছে তুমি তাকে
কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স জন্য তুমি ইয়ে করো, মানে 20% না করে তুমি এটাকে 15% করো, বা এটাকে 18% করো, করে আরো 2% তাকে সুযোগ দাও। তো এক্সপানশন হতে পারে, আবার কিন্তু উল্টাটাও হতে পারে। এই জন্য বলছি মনিটারি পলিসিটা কিন্তু আসলে ঠিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। উদ্দেশ্যটা হলো যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। আর ফিসক্যাল মেজার্স যেটা, এটা এখানে ফিসক্যাল মেজার্স এর মধ্যে আছে যে প্রথমে বলা হয় যে স্ল্যাশিং ডাউন দা আনওয়ান্টেড এক্সপেন্ডিচার এবং ট্যাক্স বাড়ায় দেওয়া, যে সমস্ত খরচগুলি আসলে দরকার নাই যে এই খরচগুলি কমানো এবং ট্যাক্স বাড়ায় দেওয়া। ট্যাক্স বাড়ায় দেওয়াটা দিলে কি হয়, ট্যাক্স বাড়ায় দিলে মানুষের হাত থেকে টাকা সরকারের কাছে চলে যায়, তাই না? মানে কারণ হলো যে ব্যাট, তারপরে ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটি, ফিস, চার্জেস, এগুলি সরকারের কাছে এই টাকাগুলি চলে যায়, তখন সরকার এটা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তারপরে হলো রাইজ ইন সেভিংস। হ্যাঁ, সেভিংসটাকে বুস্ট আপ করার জন্য সেভিংস এর ইন্টারেস্ট রেট বাড়ায় দেওয়া, তার উল্টাটাও হইতে পারে। আর এটা হলো সারপ্লাস বাজেটিং অ্যান্ড পাবলিক ডেট। অনেক সময় এটা আমাদের দেশে অবশ্য সম্ভব না, সারপ্লাস বাজেট কখনো হয় নাই। এটা হলো আমরা সারপ্লাস বাজেট টেকনিক্যালি করি, এটা মানে যারা একটু বেশি ডিপে যায় তারা বুঝতে পারে যে আমি যদি 5 লক্ষ কোটি টাকার বাজেট করি, কিন্তু আমি জানি যে আমি 80% বেশি আসলে খরচ করতে পারবো না, একেবারে সর্বাত্মক চেষ্টা চালাইলেও, কিন্তু তার মানে হলো 4 লক্ষ কোটি টাকার বেশি খরচ করার আমার ক্ষমতা নাই, কিন্তু আমি আলটিমেটলি 5 লক্ষ কোটি টাকার বাজেট বানাইছি। তার মানে ইনডাইরেক্টলি ইটস এ সারপ্লাস বাজেট। কারণ আমি জানি যে আমার উৎপাদন, আমার ইনকাম কিন্তু যেটা হবে সেই ইনকাম, আমি 1 সেকেন্ড একটা ফোন আছে। হ্যাঁ মালিক, আমি তো জিজ্ঞেস করি না, মনে হয় ঠিক আছে বোধহয়। পরশু দাও। তোমার মতো দাও, পার্সপেশালিটা একটু করে দাও, কম দিও। কাটাওয়ালা মাছ আমার যে একটু সমস্যা হচ্ছে, তো সার্ভিস একটু সমস্যা আছে, তো বেশি দেওয়ার দরকার নাই, মানে তুমি ভালো কাটা কম এরকম মাছ দিও। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন ফিসক্যাল মেজার্সটা হচ্ছে আসলে এই সরকার এটা বাজেট মেকানিজমের মাধ্যমে করে, আর মনিটারি মেজারটা হলো বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে করে, বা আমরা যেটা বলি যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে করে। আর ফিসক্যাল মেজার্সটা হচ্ছে সরকার বাজেট মেকানিজমের মাধ্যমে। আর ডিফ্লেশনটা হচ্ছে ঠিক এটা, ডিফ্লেশন মানে হচ্ছে ইটস এ স্টেট ইন হুইচ the value of money is raising, that is prices are falling. অর্থাৎ টাকার গুরুত্বটা বেড়ে গেছে, কিন্তু জিনিসের দাম কমে গেছে। এখন মানুষের কাছে টাকা না থাকলে জিনিসের দাম কমলেও কি মানুষ কিনতে পারবে? কিনতে পারবে না। এরকম একটা পরিস্থিতি, যেটাকে বলা হয় ডিফ্লেশন। আসলে টাকার সংকোচন, তাকে বাংলায় বলে।
অর্থাৎ টাকার পরিমাণ বাজারে কমে গেছে। এখন এটা কেন হয়? এটা হয় আসলে টু মাচ কন্ট্রোল স্যার। এটা তো টু মাচ কন্ট্রোল ঠিক বলা যাবে না। হ্যাঁ, অনেক সময় টু মাচ কন্ট্রোলের ইফেক্ট হিসাবে শর্ট টার্মে এটা দেখা যায়। এটা ইউ আর রাইট। টু মাচ কন্ট্রোল যদি হয় যে আমি ইনফ্লেশন বেশি কন্ট্রোল করতে গিয়ে যদি আমি কন্ট্রাকশন করে ফেলি, তাহলে তো মানুষের হাতে টাকা থাকবে না। আর একটা হলো যে আসলে আমার যদি ওই যে যেটা বললাম যে ঘরের ভিতরে মানুষ আছে 5 জন, রোজগার করে 1 জন আর বাকি 4 জন তার উপরে নির্ভরশীল। ঘর ভাড়া থেকে শুরু করে তার খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরানো, সমস্ত কিছু। এখন তার যদি বেতন না বাড়ে, তার কিন্তু ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, তার নিজের চাহিদা বাড়ছে, বাট সে চাহিদা পূরণ করার মতো তার যে ইনকাম জেনারেট করার সুযোগটা, সেটা তার কাছেও নেই। প্লাস তার ফ্যামিলিতে যদি কেউ আর্নিং করার মতো অ্যাবল পার্সন থাকে, তার যদি এমপ্লয়মেন্ট না হয়, তাহলেও কিন্তু তার কাছে এই সংকটটা তৈরি হবে। সুতরাং ডিফ্লেশনের অন্যতম জিনিস হলো যে ইনকাম না বাড়া, আর একটা হলো এমপ্লয়মেন্ট কমে যাওয়া। মানে ঘরের ভিতরে যে লোকগুলি আছে এর মধ্যে যদি কর্মক্ষম লোক থাকে, তার কর্মক্ষম লোকের চাকরির সংস্থান না হলে, অথবা তার যদি ইনকাম না বাড়লো কিন্তু জিনিসের দাম বেড়ে গেল, তখন কিন্তু ইচ্ছা থাকলেও সে কিন্তু জিনিস কিনতে পারবে না। তো এইরকম একটা পরিস্থিতিকে বলা হয় আসলে ডিফ্লেশন। এবং ডিফ্লেশন আসলে এটাকে বলা যায় যে এটাকে বলা হয় ইনভলেন্টারি রিডান্ডেন্সি is the hallmark of deflation. মানে ইনভলেন্টারি রিডান্ডেন্সি মানে আমার ইচ্ছা নাই, তারপরেও কিন্তু আমাকে ওই কাজগুলি পরিত্যাগ করতে হচ্ছে, কারণ আমার কোনো উপায় নেই। আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমি জানি যে ফলের দাম কম, এখন আমি কিনতে পারলে ভালো হতো, কিন্তু আমি আমি ওইটা কিনছি না, কারণ হলো আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অ্যামাউন্ট অফ মানি। আবার কিনলেও কিন্তু আমি যেখানে 1 কেজি কেনার কথা, সেখানে আমি মাত্র 1 পোয়া কিনছি, মানে 250 গ্রাম কিনছি। সো আই হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ দ্য মানে কোয়ালিটি অফ লাইফ অ্যাজ ওয়েল। ডিফ্লেশনটা অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি করে। এখানে প্রাইসটা ড্রপ করলেও কিন্তু হ্যাঁ, ইয়েস স্যার, এই যে এক্সপানশনারি মনিটারি পলিসিতে স্যার ইনফ্লেশন কি কন্ট্রোলে রাখা সম্ভব? ইনফ্লেশন কন্ট্রোলে হ্যাঁ, এক্সপানশনারি কারণ হলো ওই এক্সপানশনটা হয় ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, কারণ জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে, তাই না? যখন ইনফ্লেশন হয় তখন কি হয়, 100 টাকা দিয়ে আগে যে পরিমাণ জিনিস কিনতাম সেটা 110 টাকা দিয়ে কিনতে হচ্ছে, ঠিক আছে? মানির পারচেজ পাওয়ার কমে যায় স্যার। হ্যাঁ, এখন যদি এক্সপানশনারি পলিসি না নেই, তাহলে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট যদি না করে, অর্থাৎ তাদেরকে যদি আমি যদি টাকা তাদেরকে না দিই, সাপ্লাই যদি তারা টাকা সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে তারা ইনভেস্টমেন্ট করতে পারবে না। ইনভেস্টমেন্ট না করলে এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে ওই যে আবার সে ঘুরে ফিরে একই কথা। এমপ্লয়মেন্ট কিন্তু দুই দিক থেকেই, একদিকে থেকে ডিফ্লেশন থেকেও বের হয়ে আসার জন্য এমপ্লয়মেন্টটা জরুরি, ইনফ্লেশন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এমপ্লয়মেন্টটা জরুরি। আবার মার্কেট ফোর্স কিন্তু অনেক সময় ইনফ্লেশন এবং ডিফ্লেশন দুইটাকে কিন্তু অ্যাডজাস্ট করে। এটা কিন্তু শর্ট টার্মে যদি হয়, তাহলে কিন্তু গভর্নমেন্টের কোনো পলিসি এখানে পলিসি ইন্টারভেনশনটা কিন্তু সুখকর না। মানে পলিসি ইন্টারভেনশন না করে অপেক্ষা করতে হয়, এইটা বলা হয়। এটা এখনকার যুগের ইকোনমিতে বলা হয় যে মার্কেটের নিজস্ব কিছু ক্ষমতা আছে, স্টেবিলাইজার, এটাকে সেলফ স্টেবিলাইজার বলে। এটা যে এটা মার্কেট নিজেই একবার কিন্তু তলানির দিকে যায়, আবার কিন্তু উপর দিকে উঠে আসে। তো এই জন্য মার্কেটকে কিন্তু কখনো কখনো সুযোগ দিতে হয়। যেরকম অসুস্থ হইলেই কিন্তু আমি শুরুতে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না,
আমাকে অপেক্ষা করতে হয়, ঠিক মার্কেটকেও এরকম একেবারে শুরুতে অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না। মার্কেটকে সুযোগ দিতে হয়, মার্কেট সুযোগ নিয়ে মার্কেট তার নিজের মতো করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, ইনফ্লেশন বা ডিফ্লেশন। কিন্তু যখন কাজ করে না, লং টার্মের দিকে চলে যায়, বা এটাকে যখন আমরা দেখি যে না এটা একটা মানে ডিজিজ আকারে দেখা দিতে পারে, এবং এটা ম্যাক্রো ইকোনমিক বা মাইক্রো ইকোনমিক কন্ডিশনকে এফেক্ট করতে পারে, তখনই আমরা এই অ্যানালাইসিস থেকে যাইতে পারি। এখন ডিফ্লেশন কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি, এখানে দুটি পলিসি এখানে কাজ করে থাকে। আমরা এখানে বেশ কয়েকটা ধাপের কথা এখানে উল্লেখ করেছি যে সরকার কি করবে এবং সরকার কি করা উচিত। আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, এটা আপনারা একটু দেখে নেবেন। আমার মনে হয় আমাদের সময়ও শেষ, 8:30 বাজে। আমাদের আমার আজকে প্রোগ্রাম আরেকটা ক্লাস আছে আমাদের। জি স্যার। তো আমরা ওই ইয়েটা আমি শুধু এই ইয়েটা বলে যাব যে ক্রেডিট ক্রিয়েশন পলিসি 16 নাম্বার ক্লাসের একটা স্লাইড আমাদেরকে দেওয়ার কথা ছিল স্যার, ওই সরি একটা ফাইল আপনি ইমেল করার কথা ছিল স্যার। ও আচ্ছা, হ্যাঁ ওইটা জানি কি ছিল, আমি ভুলে গেছি। ক্রেডিট ক্রিয়েশন এটাই স্যার, এটাই সম্ভবত একটা আমাদের ক্লাসে না 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 ওই যে কম্পিটিশন, এটা কম্পিটিশন ছিল, কম্পিটিশন ল, কম্পিটিশন ছিল, কম্পিটিশন ঠিক আছে। এটা জি স্যার, ওটা দেওয়া হয়নি স্যার। এটা দেখে আমি এখন ইয়ে করবো, আমি নামাজ পড়বো, ওটা তারপরে স্যার আমাকে দিলে আমি ড্রাইভে আপলোড করে দেবো তো সবাই নিয়ে। এইটা হলো 16 নাম্বার। এটা আমি আপনাদেরকে ক্রেডিট ক্রিয়েশন বাই কমার্শিয়াল ব্যাংক, এটা পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় প্রশ্নটা আসছে যে হাউ কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েটস দ্য ক্রেডিট ইন দ্য মনিটারি মার্কেট। এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, এখানে অঙ্কও আছে, এখানে মানে ইলাস্ট্রেশন আছে যে কিভাবে ক্রেডিট ক্রিয়েশন হয়। এখানে এইটা আপনারা একটু দেখবেন। এখানে ছোট একটা অঙ্ক, পরীক্ষা হয়তো অনেক সময় এরকম থাকে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ইনক্রিজ ইন ডিমান্ড ডিপোজিট ইউজিং দ্য অ্যাবভ ফর্মুলা। এই ফর্মুলা গুলি একটু দেখে এটা নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্ক এখান থেকে করবো, ক্রেডিট ক্রিয়েশনটা কিভাবে হয় এটা আমরা এখান থেকে দেখবো। খুব বেশি না, 2-3 পৃষ্ঠা এটা থাকুক, এটা একটু দেখে আসি। আর ইনফ্লেশন এবং ফরেন এক্সচেঞ্জের বিষয়ে আমি বলেছি যে আমি পরবর্তীতে কিন্তু আরো একটা ক্লাস নিব, সেখানে আরো ডিটেলস আমাদের কিছু কথাবার্তা থাকবে যে ফরেন এক্সচেঞ্জ কিভাবে ডিটারমিনেশনটা হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার, তালেব স্যার। হ্যাঁ শেষ না? জি স্যার।